আপনারা শুনছেন অন রেকর্ড। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। আজকের গল্পটি সম্পূর্ণভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। অন রেকর্ড প্রোডাকশনসে আপনাদের স্বাগতম। আমরা আমাদের গল্পে প্রবেশ করার আগে আমরা অন্তর্ভুক্তি এবং বৈচিত্র্যের প্রতি প্রতিশ্রুতির ওপরে জোর দিতে চাই। আজকের গল্পটি LGBTQ ও LGBTQ+ সম্প্রদায়কে আলিঙ্গন ও সমর্থন করে, সত্যতা এবং সম্মানের সঙ্গে তাদের অভিজ্ঞতার ওপর আলোকপাত করারও চেষ্টা করে। প্রথমত, এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে আমরা লেখকের লেখাকে কণ্ঠের মাধ্যমে একটা রূপ দেওয়ার চেষ্টা করি, যা মূলত শ্রোতাদের জন্যই তৈরি করা হয়। দ্বিতীয়ত, আমরা এই গল্প বলার যাত্রা শুরু করার সঙ্গে সঙ্গে আমরা অ্যালকোহল, মাদক সেবন এবং ধূমপানের বিষয়টিকে সমর্থন করি না। অন রেকর্ড প্রোডাকশনসে টিউন করার জন্য আপনাকে ধন্যবাদ। চলুন একসঙ্গে এই গল্পের অ্যাডভেঞ্চার শুরু করি, বৈচিত্র্যকে আলিঙ্গন করি এবং সুস্থতা ও বোঝাপড়ার সংস্কৃতি প্রচার করি। ধন্যবাদ। অন রেকর্ডে আজ আপনারা শুনবেন লেখক অনীশ দেবের কলমে অর্ধেক পুরুষ, প্রথম পর্ব। অনীশ দেবের জন্ম 22শে অক্টোবর 1951 সালে কলকাতায়। 1974-এ বিটেক এবং 1976-এ এমটেকের পর 1990-এ অ্যাপ্লাইড ফিজিক্সে PhD করার পর শুরু করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা। 2016 সালে বিশ্ববিদ্যালয় থেকে তিনি অবসর গ্রহণ করেন। বাংলায় রহস্য, গোয়েন্দা, অলৌকিক ও কল্পবিজ্ঞান কাহিনীর জন্য ইনি বিশেষভাবে জনপ্রিয়। কল্পবিজ্ঞানের এই জনপ্রিয় লেখক করোনায় আক্রান্ত হয়ে 1921 সালের 28শে এপ্রিল কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। আজকের গল্পটি আমরা নিয়েছি অনীশ দেব সম্পাদিত অনীশের সেরা 101 গল্প সংকলন। আজকের গল্পের মূল চরিত্রে সুপ্রতিম, ঝুমুর, নয়না ও মোনা। নয়নার চরিত্রে অদিতি, গল্প পাঠে ও মোনার চরিত্রে অঙ্কনা, সুপ্রতিমের চরিত্রে অভিজিৎ, ঝুমুর ও গল্পের সূত্রধর আমি শৌর্য। শুরু হচ্ছে অর্ধেক পুরুষ। সুপ্রতিম একটা ফোনের জন্য অপেক্ষা করছিল। ওর মন বলছিল ফোনটা আসবে। যদিও স্টুডিওতে লাইন পাওয়া বেশ ঝকমারি, তবু ওর মনে হচ্ছিল সেই মেয়েটি যেরকম নাছোড়বান্দা, তাতে লাইন ও পাবে। সন্ধে 6টা থেকে 6:30 এই আধ ঘন্টা ধরে সাইবার চ্যানেলের মুশকিল আসান অনুষ্ঠান টিভিতে দেখানো হয়। অনুষ্ঠান পরিচালনা করে সুপ্রতিম আর ওর অনুষ্ঠান সঙ্গিনী মোনা। দর্শকদের নানান ধরনের সমস্যার সমাধান বাতলে দেওয়া হয় এই অনুষ্ঠানে। মাত্র 4 মাসেই মুশকিল আসান সকলের মন কেড়ে নিয়েছে। দর্শকরা নানান প্রশ্ন পাঠান সুপ্রতিমদের কাছে। সুপ্রতিম আর মোনা পালা করে সেসবের উত্তর দেয়। এছাড়া অনুষ্ঠান চলার সময় বহু ফোনও আসে ওদের স্টুডিওতে। কেউ কেউ অনুষ্ঠানের প্রশংসা করেন, আর কেউ বা নিজের কোনো সমস্যা তুলে ধরেন ওদের কাছে। চিঠিপত্রের উত্তরগুলো সাইবার চ্যানেলের অফিসে কয়েকজন বসে ঠিক করেন। সেখানে সুপ্রতিম আর মোনাও থাকে। তবে টেলিফোনে পাওয়া সমস্যাগুলোর সমাধান সুপ্রতিম বা মোনাকে চটজলদি করে সঙ্গে সঙ্গে অনুষ্ঠানের মাধ্যমে জানিয়ে দিতে হয়।
এর জন্য যে বুদ্ধি এবং স্মার্টনেস দরকার সেটা সুপ্রতিম আর মোনা দুজনেরই আছে। সুপ্রতিমের চেহারা বেশ সুন্দর। ওর সৌন্দর্যে কিরকম যেন একটা বনেদি ঢং আছে। 5 ফুট 8 ইঞ্চি লম্বা, ফর্সা, স্বাস্থ্য মাঝারি, মাথার চুল ব্যাক ব্রাশ করা, দাড়ি সুন্দর করে কামানো হলেও ফর্সা গালে থুতনিতে নীলচে আভা থেকে গেছে। ঠোঁটের উপরে কালো গোঁফ যেন তুলি দিয়ে আঁকা। বয়স 35 হলেও অনেক কম দেখায়। সুপ্রতিম যত না সুন্দর তার চেয়েও অনেক সুন্দর কথা বলতে পারে। ওকে ঘিরে অনেক দর্শকেরই কৌতূহল, বিশেষ করে মেয়েদের। অনেকেই ওকে ভালোবাসা জানিয়ে চিঠি দেয়, আবার কেউ কেউ ওকে নানান ব্যক্তিগত প্রশ্ন করে বিব্রত করতে চায়। সেই সব প্রশ্নের পাশ কাটানো মজার উত্তর দেয় সুপ্রতিম। ওর ডান ভুরুর উপরে একটা কাটা দাগ আছে। সেটা নিয়ে এক তরুণী জিজ্ঞেস করেছিল, আচ্ছা, আপনার ডান ভুরুর ওপরে ওই লাভলি কাটা দাগটা হলো কেমন করে? সুপ্রতিম জবাব দিয়েছিল, কেন? ছোটবেলায় এভারেস্ট থেকে পড়ে গিয়ে। একজন কিশোরী চিঠি দিয়ে জানিয়েছিল, আপনার নামটা দারুণ, ভীষণ এক্সাইটিং। জবাবে সুপ্রতিম বলেছিল, মোটেই তা নয়। সুপ্রতিম মানে হচ্ছে ভালোর মতো, কিন্তু পুরোপুরি ভালো নয়। একজন পুরুষের কৌতূহল, আপনি কি বিয়ে করেছেন? সুপ্রতিমের উত্তর, করিনি বললে আমার 6 জন ওয়াইফ একেবারে রেগে আগুন হয়ে যাবে, আর বিয়ে করেছি বললে অনেক দর্শক দুঃখ পাবেন। তাই এই সাংঘাতিক প্রশ্নের উত্তর আপনাকে দিতে পারছি না। আসল ঘটনা হলো সুপ্রতিম বিয়ে করেছে। স্ত্রী নয়নার সঙ্গে ওর পরিচয় 7 বছরের। তার মধ্যে প্রথম 3 বছর ওর সঙ্গে চুটিয়ে প্রেম করেছে, আর বাকি 4 বছর চুটিয়ে সংসার করেছে, এখনো করছে। সুপ্রতিম যা কিছুই করে সবসময় চুটিয়ে করতে চায়। তাই নিয়ে নয়নার সঙ্গে মাঝে মাঝে বেশ ঝামেলাও হয়। নয়না দেখতে বেশ সুশ্রী, মিষ্টি মেয়ে, তবে সুপ্রতিমের চেহারার পাশে নিজের চেহারা নিয়ে সবসময় ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভোগে। সুযোগ পেলেই ওই প্রসঙ্গ তুলে ঠাট্টা করে। সুপ্রতিম রোজ যখন অফিসে রওনা হয়, নয়না তখন আকুল চোখে স্বামীকে দেখে। সুপ্রতিম অবাক হয়ে বলে, কি ব্যাপার, এমনভাবে তাকিয়ে আছো যেন এই প্রথম 4 চোখের মিলন হলো? নয়না ঘাড় বেঁকিয়ে তাকায় ওর দিকে, বলে, ইচ্ছে করছে থুতু ছিটিয়ে কানের লতিতে কুট করে কামড়ে দিই। সুপ্রতিম ওর বাঁ কানটা এগিয়ে দিয়ে বলে, এই নাও, তাই দাও। পারলে কপালের পাশে একটা কাজলের টিপও বসিয়ে দাও। নয়না ওর কানটা কোষে মুলে দিয়ে বলে, সাবধান, কারোর দিকে বেশিক্ষণ তাকাবে না, কেউ যেন নজর না দেয়, তাহলে কুরুক্ষেত্র হয়ে যাবে। টিভির মধ্যে দিয়ে কারোর দিকে তাকানো যায়, তবে মোনা তো পাশেই থাকে, ওর দিকে না তাকিয়ে উপায় নেই। মোনা খুব ভালো মেয়ে, বরং তোমাকেই বিশ্বাস নেই। মোনার সঙ্গে নয়নার পরিচয় আছে। মোনা অনেকবার সুপ্রতিমের বাড়িতে এসেছে, দরকারে অদরকারে প্রায় ফোন করে। নয়না ওকে খুব পছন্দও করে। মোনা এলাহাবাদের চৌকস মেয়ে, বয়স 25-26, সুন্দর স্মার্ট, কাঁধ পর্যন্ত নেমে আসা চুলে সামান্য লালচে ভাব, টানা টানা চোখ, শুধু ওর বাংলায় সামান্য টান আছে। ও সুপ্রতিমের সঙ্গে পাল্লা দিয়ে অনুষ্ঠান পরিচালনা করে। ওর কাছ থেকে প্রতি মুহূর্তেই কিছু না কিছু শেখার চেষ্টা করে।
কথায় কথায় বলে, সুপ্রতিম দা, ইউ আর সিম্পলি লাজবাব, আপনি সাইবার চ্যানেলের অ্যাসেট। মুশকিল আসান অনুষ্ঠান পরিচালনা করতে সুপ্রতিমের দারুণ লাগে। অনুষ্ঠানের কিছুটা অংশ আগে রেকর্ড করা হয়, আর খানিকটা লাইভ। দর্শকদের নানান ধরনের সমস্যা সমাধানের জন্য নামি দামি ডাক্তার, উকিল, জ্যোতিষী ইত্যাদি নানান পেশার মানুষ পালা করে এই অনুষ্ঠানে আসেন। অনেক সময় বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ারদেরও নিয়ে আসা হয় বিশেষ ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তবে সব শেষে থাকে মজাদার প্রশ্ন উত্তরের পালা। তখন সুপ্রতিম আর মোনা যেন আরও স্বাভাবিক, স্বতঃস্ফূর্ত হয়ে ওঠে। সব মিলিয়ে মুশকিল আসান একেবারে সুপারহিট। দিন কুড়ি আগে একটা খাম এসে পৌঁছয় সুপ্রতিমদের দপ্তরে। খাম খুলে সুপ্রতিম দেখে ভেতরে একটা টাটকা লাল গোলাপ আর একটা চিঠি। খামের ওপরে কোনো ডাক টিকিট ছিল না, বোধহয় কেউ কুরিয়ারে পাঠিয়েছে। চিঠিটা পড়েই সুপ্রতিমের কেমন অস্বস্তি হলো। প্রিয় সুপ্রতিম, তোমাদের অনুষ্ঠান আমি সব সময় দেখি, খুব ভালো লাগে। তবে তার চেয়েও ভালো লাগে তোমাকে। শুধু তোমাকে দেখার জন্যই অনুষ্ঠানটা প্রাণ ভরে দেখতে হয়। অনুষ্ঠানগুলো আমি সব সময় ভিডিও ক্যাসেটে ধরে রাখি। তারপর যখনই মন খারাপ লাগে তখনই ওগুলো চালিয়ে শুধু তোমাকে দেখি। তোমার সব সুন্দর, নাক, মুখ, চোখ, ঠোঁট, এমনকি ভুরুর ওই কাটা দাগটাও। জানো, তোমার এই কাটা দাগের নকল করে আমার বুকের বাঁ দিকে আমি একটা কাটা দাগ এঁকেছি। তোমার প্রতিটি অঙ্গের জন্য আমার প্রতিটি অঙ্গ সব সময় কাঁদে। তোমার সঙ্গে কথা বলতে ভীষণ ইচ্ছে করে, কিন্তু অনুষ্ঠান চলার সময় কিছুতেই স্টুডিওর ফোনের লাইন পাই না। তাই বলে চেষ্টা ছাড়িনি। আবার চিঠি দেব। সঙ্গে যে গোলাপটা পাঠালাম সেটার কথা টিভিতে বলবে তো? বললে বুঝবো তুমি আমার ভালোবাসা ফিরিয়ে দাওনি। অসংখ্য ভালোবাসা নিও। ঝুমুর চৌধুরী, কলকাতা 14। সাইবার চ্যানেলের দপ্তরে প্রচুর প্রেমপত্র আসে। তাতে মোনার সঙ্গে ভাব ভালোবাসা করতে চাওয়া চিঠি বেশি, সুপ্রতিমের কম। মোনাকে বিয়ে করতে চেয়েও বেশ কয়েকজন সুপাত্রের চিঠি এসেছে, কিন্তু সেগুলো নিয়ে ওরা কেউই তেমন একটা মাথা ঘামায়নি। কারণ এই ধরনের স্পন্সর্ড প্রোগ্রামে এইসব উৎপাত খুবই মামুলি ব্যাপার। কিন্তু এই চিঠিটা যেন ঠিক মামুলি নয়, কেমন যেন একটু অন্যরকম। মোনা চিঠিটা নিয়ে সুপ্রতিমের সঙ্গে ঠাট্টা ইয়ার্কি করে পিছনে লেগেছিল, কিন্তু সুপ্রতিম পুরোপুরি সহজ হতে পারেনি। দু একদিন চিন্তা করার পর ও মোনার সঙ্গে আলোচনা করে ঠিক করেছে অনুষ্ঠানের মাধ্যমে চিঠিটার একটা নির্দোষ উত্তর দিয়ে দেবে। সাধারণত অফিসের সমস্যা বাড়িতে খুব একটা আলোচনা করে না সুপ্রতিম, কিন্তু ঝুমুর চৌধুরীর চিঠিটার কথা বলল। নয়না সেটাকে কোনো গুরুত্বই দিল না। বলল, ওর আর কি দোষ বলো? টিভিতে অমন হেসে হেসে সুন্দর সুন্দর করে কথা বলবে আর প্রেমপত্র আসবে না? এ তো হতে পারে না। তুমি বরং বেচারিকে একটা সান্ত্বনা পত্র লিখে দিও। আর শোনো, তোমাকে একটা গুড নিউজ দেব। আমি একটা বই লিখতে শুরু করেছি, নাম দিয়েছি সুন্দর স্বামীর সমস্যা। ঠাট্টা করো না নয়না। কপালে ভাঁজ ফেলে বলেছে সুপ্রতিম। চিঠিটার মধ্যে একটা অন্যরকম ব্যাপার আছে। নয়না একটা হাত ব্যাগে
সুতোর নকশা বুনছিল। সিরিয়াস হয়ে বলল, হ্যাঁ ঠিকই বলেছ, খামের মধ্যে ফুল পাঠানো, ভুরুর ওই যে কাটার দাগটা নকল করা। তুমি বরং একটা মামুলি উত্তর দিয়ে দিও। উত্তর না দিলে আবার যদি কিছু হয়। পরের মুশকিল আসার অনুষ্ঠানে উত্তর দিয়েছিল সুপ্রতিম। কলকাতা 14 থেকে গোলাপ ফুল পাঠিয়ে আমাদের অনুষ্ঠানকে ভালোবাসা জানিয়েছেন ঝুমুর চৌধুরী, তাকে আমাদের শুভেচ্ছা জানাই। আর আপনারা যারা এখন এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের জানাই আপনারা যত খুশি প্রেমপত্র পাঠান, তবে মনে রাখবেন সেগুলো যেন শুধু এই অনুষ্ঠানের নামেই হয়, আমার বা মোনার নামে নয়, কারণ আমাদের জীবনে প্রচুর প্রেম আছে আর বাড়তি প্রেম আমরা চাই না। হেসে মোনার দিকে তাকিয়ে সুপ্রতিম জিজ্ঞেস করেছে, কি বলো মোনা? ঠিকই বলেছেন সুপ্রতিম দা, এই অনুষ্ঠানের জন্যই প্রেমপত্র দরকার, আর সেই সঙ্গে সমালোচনা। কারণ এই অনুষ্ঠানকে আমরা আরও আকর্ষণীয় করে তুলতে চাই। আমরা চাই এই অনুষ্ঠান হয়ে উঠুক আপনাদের আরও আরও প্রিয়। এই উত্তর ঝুমুর চৌধুরীকে যে খুশি করতে পারেনি, বরং ব্যথা দিয়েছে, সেটা বোঝা গেল ওর পরের চিঠিতে। প্রিয় সুপ্রতিম, কিছু দিতেই যদি চাও তাহলে দুঃখ দাও কেন? তোমার এড়িয়ে যাওয়া উত্তরে খুব দুঃখ পেয়েছি আমি। সারাদিন সারা রাত শুয়ে শুয়ে কেঁদেছি। তোমাদের অনুষ্ঠানকে ভালোবেসে আমি গোলাপ পাঠাইনি, তোমাকে ভালোবেসে পাঠিয়েছি। তুমি বলেছ তোমার জীবনে প্রচুর প্রেম আছে, বাড়তি প্রেম তুমি চাও না। তোমার মতো সুপুরুষ দেবতাকে যে অনেকেই ভালোবাসবে সে তো স্বাভাবিক, তাই এই কথায় দুঃখ পাইনি। তবে তুমি জেনে রাখো, আমার ভালোবাসা অন্য রকম। এরকম ভালোবাসা তুমি জীবনে কখনো পাওনি। আমার বুকের কাটা দাগটায় আমি যখন আঙ্গুল বোলাই, তখন বুকের ভেতরটা কেমন শিরশির করে ওঠে। মনে হয় যেন আমি তোমার ভুরুতে আলতো করে আঙ্গুলের ছোঁয়া এঁকে দিচ্ছি। তোমাদের স্টুডিও লাইনটা কবে পাবো বলতে পারো? সব সময় খালি এনগেজড। ভাবছি এবার থেকে বাড়ির ফোনেই তোমাকে ধরার চেষ্টা করব। হ্যাঁ, টেলিফোন ডাইরেক্টরিতে তোমার নাম্বারটা পাবো তো? বাড়িতে ফোন করলে তুমি কি রাগ করবে? আমি জানি তুমি রাগ করবে না, বরং খুশি হবে। তারপর একদিন যখন আমাদের দেখা হবে, আমি আর ভাবতে পারছি না। বিশ্বাস করো সুপ্রতিম, তোমাকে না পেলে আমি বাঁচব না, তুমিও না। আজ শেষ করছি। অসংখ্য ভালোবাসা নিও। তোমার, শুধু তোমার, ঝুমুর। চিঠিটা পড়ার পর সুপ্রতিম কিছুক্ষণ একটা ঘোরের মধ্যে বসে রইল। ঝুমুরকে ঘিরে এলোমেলো চিন্তা ছুটোছুটি করতে লাগলো ওর মাথার ভেতরে। মেয়েটি কেমন যেন অস্বাভাবিক রকম নাছোড়বান্দা। তাছাড়া চিঠির কোনো কোনো জায়গায় কি পাগলামির লক্ষণ ফুটে বেরোচ্ছে? নইলে সুস্থ কোনো মেয়ে হলে প্রথম চিঠির এড়িয়ে যাওয়া উত্তরেই তো সব বুঝতে পারত, আর তার ভালোবাসার অসুখটাও সেরে যেত। ঝুমুর বাড়িতে ফোন করতে পারে ভেবে সুপ্রতিম একটু ভয়ও পেল। যদিও সত্যি পাগল এবং নাছোড়বান্দা হয়, তাহলে তো ফোন করে করে জ্বালিয়ে মারবে।
তখন হয়তো পুলিশে খবর দেওয়া ছাড়া গতি থাকবে না। আর পুলিশে খবর দিলেই তো যত ঝামেলা, বাজে পাবলিসিটি। আচ্ছা, ও যদি টেলিফোন ডিরেক্টরিতে সুপ্রতিমের ঠিকানা জেনে বাড়িতে এসে হাজির হয়, তাহলেও তো আবার সেই থানা পুলিশ। প্রায় 2 দিন নানান দুশ্চিন্তার পর সুপ্রতিমের আশঙ্কা ধীরে ধীরে কেটে গিয়েছিল। ও নয়নাকে বলে রাখল, ঝুমুর চৌধুরী নামের কেউ ফোন করলে নয়না যেন বলে দেয় সুপ্রতিম বাড়ি নেই। পরের 2 দিনে 3 বার ঝুমুরের ফোন এলো। তার মধ্যে 2 বার সুপ্রতিম সত্যি বাড়ি ছিল না, আর একবার নয়না আর চোখে সুপ্রতিমের দিকে তাকিয়ে ফোনে বলে দিল, উনি তো এখন বাড়ি নেই। কখন ওকে পাওয়া যাবে বলুন তো? ওর তো ফিরতে ফিরতে রাত 11টার মতো হবে। আপনি বরং প্রোগ্রাম চলার সময় স্টুডিওতেই ট্রাই করে দেখুন। ঠিক আছে, স্টুডিওতেই ট্রাই করব। রিসিভার নামিয়ে রেখেছিল ঝুমু। নয়না সুপ্রতিমের দিকে ফিরে বলল, মেয়েটার গলাটা কেমন যেন পিকুলিয়ার। পিকিউলিয়ার মানে? ভুরু কুঁচকে প্রশ্ন করেছে সুপ্রতিম। কেমন যেন আদুরে, খসখসে। হো হো করে হেসে উঠেছে সুপ্রতিম। হাসতে হাসতেই বলেছে, কি বললে? আদুরে, খসখসে? মাই গুডনেস, কি বিচিত্র অ্যাডজেক্টিভ! তুমি সেলাই ছেড়ে সাহিত্য করলে পারতে। একটু পরে হাসি থামিয়ে সুপ্রতিম সিরিয়াস ঢঙে জানতে চাইল, এই মেয়েটার বয়স কিরকম হবে বলো তো? এই 18-19 নাকি 40-42? ঠিক বোঝা গেল না, ওই 27-28 হবে বোধ হয়। ইতস্তত করে নয়না বলল। তারপর থেকে সুপ্রতিম কেমন এক অস্বস্তির মধ্যে দিন কাটাতে লাগলো। ঝুমুর চৌধুরীর ছবিটা ওর কাছে কিছুতেই স্পষ্ট হচ্ছিল না। এ ধরনের গায়ে পড়া প্রেমিকাদের ও বহুবার সামলে দিয়েছে, কিন্তু এই প্রথম ও যেন ঠিক ভরসা পাচ্ছিল না। প্রতিদিনই অনুষ্ঠান শুরু করার পর থেকে ও স্টুডিওতে ঝুমুরের ফোনের জন্য ভয় ভয় অপেক্ষা করতে লাগল। আজ ওর মন বলছে ফোনটা আসবে। আজ ওদের স্টুডিওর ব্যস্ত লাইনে টুক করে ঢুকে পড়বে ঝুমুর, এবং সুপ্রতিমের আশঙ্কাই সত্যি হলো। ঝুমুর যে ফোনটা করেছে সেটা ফোনে সাড়া দেওয়ার পরে ও বুঝতে পারল। হ্যালো, মুশকিল আসান? সুপ্রতিম, আমি বলছি, ঝুমুর। নয়না ঠিকই বলেছিল। খসখসে আদুরে গলা, কেমন যেন ফিস ফিসে সুরে কথা বলছে। নিজেকে নিয়ন্ত্রণে রেখে পেশাদারি ঢঙে কথা বলল সুপ্রতিম। কাইন্ডলি আপনার পুরো নামটা বলুন। ও প্রান্তের কণ্ঠস্বর একটু ধাক্কা খেল। আমায় চিনতে পারছো না? আমি ঝুমুর চৌধুরী, কলকাতা 14 থেকে বলছি। কত কষ্ট করে তারপর তোমার সঙ্গে কথা বলতে পারলাম। ওদের টেলিফোন ব্যবস্থাটা এমন যে সব কথাবার্তায়
টিভির দর্শকরা শুনতে পান। সেই জন্যেই সুপ্রতিম বেশ বিব্রত হয়ে পড়ছিল। ও ভাবছিল কন্ট্রোল প্যানেলের একটা সুইচ টিপে টেলিফোনের কথাবার্তা শোনানোর ব্যবস্থাটা অফ করে দেবে কিনা, নাকি রিসিভার নামিয়ে রেখে লাইন কেটে দেবে। কিন্তু পাগল মেয়েটা তো রোজ ফোন করে জ্বালাতন করে মারবে। এই সব ভাবতে ভাবতে সুপ্রতিম কষ্ট করে পেশাদারি হাসি ফুটিয়ে তুলল মুখে। তারপর ওর নিজস্ব ঢঙে জানতে চাইল, বলুন ম্যাডাম, কি আপনার সমস্যা? মুশকিল আসান নিশ্চয়ই তার সমাধান বাতলে দেবে। আমার প্রবলেম তুমি। আমি তোমার সঙ্গে বাড়ি থেকে দেখা করব যখন কেউ থাকবে না। বাড়িতে 3 বার ফোন করেছিলাম তোমাকে পাইনি। কে ফোন ধরেছিল? তোমার ওয়াইফ? শেষ প্রশ্নটা দর্শকরা শুনতে পাওয়ার আগে কন্ট্রোল প্যানেলের সুইচ টিপে কথাবার্তা শোনানোর ব্যবস্থাটা অফ করে দিল সুপ্রতিম। কিন্তু রিসিভার নামিয়ে রাখল না। ঝুমুর চৌধুরী সম্পর্কে একটা কৌতূহল ওর মধ্যে মাথা চাড়া দিল। হ্যাঁ, আমার বউ নয়না, ওকে আমি ভীষণ ভালোবাসি। কথাটা বলার সময় আর চোখে মোনার দিকে তাকিয়ে ঠোঁট টিপে হাসল সুপ্রতিম। ওকে হাত নেড়ে ইশারা করলো প্রোগ্রাম চালিয়ে যাওয়ার জন্য। জানতাম। বিরক্তি ফুটে উঠল ঝুমুরের গলায়, কিন্তু তারপরই ও কেমন অদ্ভুত ভাবে হেসে উঠল। খসখসে আদুরে গলার হাসি। একটু পরে হাসি থামিয়ে চাপা গলায় বলল, কাউকে আমি পরোয়া করি না। কেন জানো? কারণ আমার ভালোবাসা অন্যরকম। এরকম ভালোবাসা তুমি জীবনে কখনো পাওনি। কবে তোমার বাড়িতে যাবো বলো? শেষ প্রশ্নটায় যেন কোনো কিশোরীর মিনতি ঝরে পড়ল। সুপ্রতিমের মন খুব দ্রুত চিন্তা করছিল। মেয়েটি তো মনে হচ্ছে নিশ্চিত পাগল। ওর সঙ্গে দেখা করে সামনাসামনি বুঝিয়ে বললে কি ওর এই প্রেমের পাগলামি সারতে পারে? ওকে বলবে একবার বাড়িতে আসতে। কিন্তু নয়না যদি কিছু মাইন্ড করে? প্রতি মঙ্গলবার সন্ধেবেলা নয়না কাছাকাছি একটা সেলাই স্কুলে এমব্রয়ডারির কাজ শেখাতে যায়। 6টায় বেরোয়, 2-2.5 ঘন্টা পর ফেরে। ওর হাতের কাজ খুব ভালো। তাছাড়া সূক্ষ্ম সেলাই নিয়ে সময় কাটাতে ওর বেশ লাগে। মঙ্গলবার 6:30-7টা নাগাদ তাহলে ঝুমুরকে আসতে বলবে সুপ্রতিম। তখন ফ্ল্যাট ফাঁকাই থাকবে। ঠিকে কাজের লোক বিমলা মাসিও রোজ সন্ধেবেলা বাসন মেজে ঘর মুছে 6টার মধ্যে চলে যায়। কিন্তু ফ্ল্যাটে ওকে একা পেয়ে মেয়েটা কোনো কাণ্ড বাঁধিয়ে বসবে না তো? দূর, কি আর করবে? সুপ্রতিম নিজে ঠিক থাকলে আর ভয় কিসের? কিন্তু মেয়েটার বয়স কত? 17, 18, 20। তাহলে তো ইমোশনাল প্রবলেমও হতে পারে। সুপ্রতিম কেমন দিশেহারা হয়ে পড়ছিল। ঠিক মতো আর ভাবতে পারছিল না। কবে যাব বলো? খসখসে আদরে গলায় আবার জানতে চাইল ঝুমুর। মঙ্গলবার সন্ধেবেলা ঠিক 7টায়। সুপ্রতিমের মুখ দিয়ে
কেমন যেন আলতোভাবে খসে পড়ল কথাগুলো। তোমাদের ফ্ল্যাট বাড়িটা আমি দেখে এসেছি, কাকুর কাছেতে। সামান্য হাসলো ঝুমু, একটু থেমে তারপর বলল, তোমাদের ফ্ল্যাটটা তো একতলায়, তাই না? পলকে ঘাম ফুটে উঠল সুপ্রতিমের কপালে। এর মধ্যেই ওর ঠিকানা বের করে বাড়িটা চিনে ফেলেছে মেয়েটা। মেয়েটাকে বাড়িতে ডেকে আবার কোনো বিপদ হবে না তো? তখন হয়তো সত্যি সত্যি থানা পুলিশ করতে হবে। কিন্তু আর তো ফেরার পথ নেই, তীর ছিটকে গেছে হাত থেকে। মঙ্গলবার সন্ধেবেলায় যাব, ঠিক 7টায়। দেখা হওয়ার আগে আর তাহলে ফোন করব না। একটু চুপচাপ, তারপর, আমাকে এক পলক দেখলেই তুমি বুঝবে কেন আমার ভালোবাসা অন্যরকম। চাপা গলায় কথাগুলো বলে অল্প হাসল ঝুমুর। আই লাভ ইউ লাভ। তুমি অপেক্ষা করো, ঠিক 7টায়। রিসিভার নামিয়ে রেখে রুমাল বের করে কপালের ঘাম মুছল সুপ্রতিম। দর্শকদের দিকে তাকিয়ে স্মার্ট ঢঙে হাসার চেষ্টা করল, কিন্তু কোথায় যেন তাল কেটে গেল। তা সত্ত্বেও সুপ্রতিম মোনার সঙ্গে কথা বলে অনুষ্ঠানে সহজভাবে ঢুকে পড়ার চেষ্টা করল। মোনা, তুমি ভীষণ সেলফিশ। কেন? মোনা দুষ্টু হেসে তাকালো সুপ্রতিমের দিকে। পাগলের প্রবলেমগুলো আমার ঘাড়ে চাপিয়ে নিজে দিব্যি মজায় আছো। তারপর দর্শকদের লক্ষ্য করে, কি আপনারাই বলুন। মোনাও দর্শকদের দিকে তাকিয়ে মজার সুরে বলল, যারা অন্যকে পাগল করে সেই সব পাগলের প্রবলেম তাদেরই সলভ করতে হবে। এটা আপনাদের সকলের প্রতি আমার উপদেশ। আশা করি ঠাট্টা করলাম বলে আপনারা কিছু মনে করবেন না। বড় করে হাসল মোনা। তারপর সুপ্রতিমের দিকে ফিরে বলল, সুপ্রতিম দা, এবার সাক্ষাৎকার পর্ব শুরু করুন, হাতে আর সময় বেশি নেই। হ্যাঁ, আজ আমাদের অনুষ্ঠানে এসেছেন ডক্টর পার্থ সখা মণ্ডল, প্রখ্যাত মনোবিজ্ঞানী। উনি শিশু ও কিশোরদের মানসিক সমস্যা নিয়ে আমাদের নানান প্রশ্নের উত্তর দেবেন। আমরা আসলে এই বিভাগগুলিতে আমাদের কাছে যে শিশু কিশোরেরা নিয়ে আসেন, আসলে তাদের মা বাবারা তাদেরকে নিয়ে আসেন আমাদের কাছে, এবং দেখা যায় তাদের মধ্যে কারোর মধ্যে রয়েছে আচরণের সমস্যা, কারোর মধ্যে রয়েছে আবেগের সমস্যা, কেউ বা হয়েছে যে কোনো একটি বিশেষ বিষয় বা বস্তুর প্রতি অতিরিক্ত আকর্ষণ থাকে, যেমন কারো। এরপর শুরু হয়ে গেল আগে রেকর্ড করা ডক্টর মণ্ডলের সাক্ষাৎকার। সেদিন বাড়ি ফেরার পথে সুপ্রতিম ঠিক করল ঝুমুরের বাড়ি আসার ব্যাপারটা ও নয়নাকে জানাবে না। মোনা ওকে টেলিফোনের কথাবার্তা নিয়ে বারবার প্রশ্ন করছিল। সুপ্রতিম ওকে সবই বলেছে, শুধু মঙ্গলবার সন্ধে 7টার সাক্ষাৎকারের কথা বলেনি। সুপ্রতিম হিসেব করে দেখল মঙ্গলবার আসতে এখনো ঠিক 3 দিন বাকি। সেদিন ওকে স্টুডিও থেকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে। দরজায় কেউ টুং টাং করে কলিং বেল বাজাতেই সুপ্রতিম চমকে উঠল। চকিতে ওর নজর চলে গেল দেওয়ালে টাঙানো শৌখিন ইলেকট্রনিক পেন্ডুলাম ঘড়ির দিকে, এবং সঙ্গে সঙ্গেই ঘড়িও শব্দ করে ওকে জানিয়ে দিল এখন ঠিক 7টা। ড্রয়িং রুমের সোফায় বসে ঝুমুরের জন্য অপেক্ষা করছিল সুপ্রতিম। অপেক্ষা করতে করতে ওর টেনশন ক্রমে বাড়ছিল।
নয়না বিমলা মাসি অনেকক্ষণ আগেই চলে গেছে। তখন থেকে সুপ্রতিম ফ্ল্যাটে একা। হাতে সময় পেয়ে সামান্য একটু ফ্রেশ হয়ে নিয়েছে। শরীরের এখানে ওখানে ডিওড্রেন্ট স্প্রে করেছে। হয়তো অবচেতনে ঝুমুরের আসার ব্যাপারটা মাথায় ছিল। আবার বেজে উঠল কলিং বেল। ঘোর কাটল সুপ্রতিমের। চটপট উঠে দরজার কাছে গিয়ে ম্যাজিক আইয়ে চোখ রাখল। ঝুমুর নয়, বাইরে দাঁড়িয়ে আছে একজন পুরুষ। ম্যাজিক আইয়ের লেন্স দিয়ে যেটুকু বিকৃত ছবি দেখা গেল তাতে বলা যায় লোকটি ফর্সা। দাড়িগোঁফ কামানো মুখে যেন একটা ছেলে মানুষ ভাব। দরজা খুলল সুপ্রতিম। সঙ্গে সঙ্গে বিদেশি পারফিউমের গন্ধ ওকে ভাসিয়ে দিল। লোকটি অথবা ছেলেটি সামান্য হাসল। হাসিতে লজ্জা, সংকোচ। কোনো রকমে বুকের কাছে হাত তুলে সৌজন্যের নমস্কার ভঙ্গি করল। তারপর এক পা বাড়িয়ে ফ্ল্যাটের ভিতরে ঢুকে পড়ে বলল, একটু কথা আছে। উচ্চারণগুলো এতই অস্পষ্ট যে সুপ্রতিমকে বেশ কষ্ট করে কথাগুলো বুঝতে হলো। কখনো কখনো দু একজন যশপ্রার্থী মানুষ সুপ্রতিমের সঙ্গে দেখা করতে আসে। কি করে টিভিতে চান্স পাওয়া যায় তার কৌশল বা সুযোগ সন্ধান জিজ্ঞেস করে সুপ্রতিমকে বিব্রত করে, বিরক্ত করে। ইনিও বোধহয় সেই দলের। ভাবল। লোকটি বেশ রোগা, উচ্চতায় নিতান্তই খাটো, তবে মাথার চুল বেশ বড়। কষে তেল মেখে কীর্তনিয়াদের মতো পরিপাটি করে আঁচড়ানো। চোখ টানা টানা, কেমন এক তন্দ্রার ভাব সেখানে জড়িয়ে আছে। বাঁ গালে চোখের সামান্য নিচে সর্ষের মাপের একটা কালো জড়ুন। পুরুষটি মেয়ে হলে ওটাকে বিউটি স্পট বলা যেত। পরনে সাদার উপরে হালকা নীল স্ট্রাইপ দেওয়া ফুল শার্ট আর নেভি ব্লু রঙের প্যান্ট। আর বয়স কতই বা হবে, বড়জোর 23-24। বলুন কি দরকার? সুপ্রতিম জিজ্ঞেস করল। এর পরের ঘটনাগুলো খুব দ্রুত ঘটে গেল। সুপ্রতিমের চোখে চোখ রেখে লোকটি ডান হাতে খোলা দরজার পাল্লাটাকে ঠেলে বন্ধ করে দিল। ক্লিক শব্দে নাইট ল্যাচ আটকে গেল। তারপর আদুরে খসখসে গলায় বলল, তোমাকে চাই গো, তোমাকে চাই। এবং তারা খাওয়া হরিণের ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে পড়ল সুপ্রতিমের গায়ে। ওকে আঁকড়ে ধরে চকাত শব্দে তীব্র চুমু খেল ওর ঠোঁটে। গায়ে আরশোলা বা মাকড়সা পড়লে মানুষ যেমন ঘেন্না অস্বস্তিতে শিউরে ওঠে, ঠিক সেই রকম এক প্রতিক্রিয়ায় ছেলেটিকে ধাক্কা মেরে ছিটকে ফেলে দিল সুপ্রতিম। ওর গা ঘিন ঘিন করছিল। হাতের পিঠ দিয়ে বারবার করে ঘষে ঘষে ঠোঁট মুছল। ছেলেটি পড়ে গিয়েছিল মেঝেতে। হামাগুড়ির ভঙ্গিতে উঠে বসে কাতর আকুল চোখে তাকালো সুপ্রতিমের দিকে। অদ্ভুত এক মেয়েলি সুরে বলল, আমাকে তুমি চিনতে পারোনি? আমি ঝুমুর চৌধুরী। সুপ্রতিম ভীষণ একটা ধাক্কা খেল। এতদিন এই ছেলেটাই ওকে মেয়ে সেজে চিঠি দিয়েছে, ফোন করেছে। একটা জঘন্য বৃহন্নলা। এই জন্যই পাগলটা চিঠিতে লিখেছিল, আমার ভালোবাসা অন্যরকম। এরকম ভালোবাসা তুমি জীবনে কখনো পাওনি। সুপ্রতিমের গা গুলিয়ে উঠল। ওয়াক উঠতে চাইল গলা দিয়ে।
ঝুমুর তখন পকেটে হাত ঢুকিয়ে একটা গোলাপ ফুল আর একটা রঙিন কাগজে মোড়া বাক্স বের করে ফেলেছে। সে দুটো সুপ্রতিমের দিকে বাড়িয়ে ধরে বলল, এই ফুল আর একটা পার্কার পেন তোমার জন্য নিয়ে এসেছি, তুমি ফিরিয়ে দিও না প্লিজ। ঝুমুর যদি পুরুষ হয় তাহলে ওর গলাটা মেয়েলি, আর যদি ও মেয়ে হতো তাহলে বলা যেত গলাটা কেমন যেন পুরুষালী। কিন্তু আসলে ও কি? ঝুমুর উঠে দাঁড়িয়ে আবার এগিয়ে এলো সুপ্রতিমের কাছে। মিষ্টি করে হেসে উপহার দুটো বাড়িয়ে দিল। বলল, আমি একটু রাগ করিনি গো, আমার ভালোবাসায় প্রথম এরকম হয়, পরে সব ঠিক হয়ে যায়। এই নাও। সুপ্রতিম কেমন এক অশুভ হাওয়া বাতাসের ঘোরের মধ্যে দাঁড়িয়েছিল। ঝুমুরের কথায় ঘোর কাটতে প্রচণ্ড রাগে সপাটে এক ঘুষি বসিয়ে দিল ওর মুখে। বিশ্রী একটা শব্দ হলো। ঝুমুরের ঠোঁট থেতলে রক্ত বেরিয়ে এলো। ও আবার ছিটকে পড়ল মেঝেতে। উপহারগুলো হাত থেকে পড়ে ছড়িয়ে গেল। সুপ্রতিম ভেতরে ভেতরে টকবক করে ফুটতে শুরু করেছিল। একসঙ্গে অনেক কথা বলতে গিয়ে সব কথা কেমন যেন আটকে যাচ্ছিল। মাথার ভেতরে অনেক কিছু দপদপ করছে। এক্ষুনি যেন একটা প্রচণ্ড বিস্ফোরণ হবে। এই মুহূর্তে বেরো, জানোয়ার কোথাকার, আউট! হাঁপাতে হাঁপাতে চেঁচিয়ে বলল সুপ্রতিম। কিন্তু ঝুমুর ওর ধমক গ্রাহ্য করল বলে মনে হলো না। রক্তাক্ত মুখে আবার উঠে দাঁড়িয়েছে ছেলেটা। ওর সাদা জামায় রক্তের ছিটে লেগেছে। সেই অবস্থাতেই বিচিত্র বিভঙ্গে শরীর দুলিয়ে খিলখিল করে হেসে উঠল। তারপর হাসি থামিয়ে বলল, আমি কিচ্ছু মনে করিনি হানি। আমি তোমাকে চাই, সমস্ত মন প্রাণ দিয়ে চাই। হাজার টর্চার করেও তুমি আমায় টলাতে পারবে না। তোমার হাতের ছোঁয়া আমার কাছে যে কি তা তুমি জানো না। আর এইটা দেখো। বলে এক টানে জামাটা ছিঁড়ে দিল ঝুমুর। কয়েকটা বোতাম ছিঁড়ে ছিটকে গেল। বুকের কাছটায় অনেকখানি ফেসে গেল জামাটা। আর তখনই ঝুমুরের খালি বুক দেখা গেল। ওর ঈষৎ মেয়েলি ঢঙের বুকে বাঁ দিকে সত্যিকারের একটা ছোট্ট কাটা দাগ, সুপ্রতিমের ডান ভুরুর দাগটার মতো। ঝুমুর চিঠিতে লিখেছিল ও বুকে একটা কাটা দাগ এঁকে নিয়েছে। কিন্তু এ তো সত্যিকারের কাটা দাগ। ব্লেড, ছুরি অথবা খুর দিয়ে চিরেও তৈরি করেছে। আবার খিলখিল করে হেসে উঠল ঝুমুর। রক্তমাখা মুখে ওর হাসি কেমন অলৌকিক দেখাচ্ছিল। হঠাৎই ও আবার ঝাঁপিয়ে এলো সুপ্রতিমের দিকে। সুপ্রতিম খপ করে এক হাতে ওর গলা চেপে ধরল। তারপর ওর পলকা শরীরটাকে পিছন দিকে ঠেলতে ঠেলতে নিয়ে গেল দরজার কাছে। ইউ সান অফ আ বিচ, ফাকিং গে বাস্টার্ড! আর কখনো যদি আমাকে ডিস্টার্ব করো তাহলে একেবারে খুন করে ফেলবো। দরজা খুলে ঝুমুরের দেহটাকে বলতে গেলে বাইরের দিকে ছুঁড়ে দিল সুপ্রতিম। ওর মাথাটা সিঁড়ির রেলিংয়ে ঠুকে গেল। সঙ্গে সঙ্গে ছেলেটার চোখ দুটো কেমন ঘোলাটে হয়ে গেল। ও
ও কাত হয়ে টলে পড়ে যেতে গিয়েও সিঁড়ির রেলিং ধরে কোনো রকমে সামলে নিল। ঘোলাটে নজরে তাকালো ওর ভালোবাসার পুরুষের দিকে। জড়ানো খসখসে গলায় বলল, আমি আমি কিছুই মাইন্ড করিনি, যতই ফিরিয়ে দাও আমি আবার আসব। একদিন না একদিন তুমি আমায় মেনে নেবেই। ওর গায়ে একদলা থুতু ছিটিয়ে দিল সুপ্রদীপ। তারপর দরাম শব্দে দরজা বন্ধ করে দিল। অন রেকর্ডে আজ আপনারা শুনলেন লেখক অনীশ দেবের কলমে অর্ধেক পুরুষ প্রথম পর্ব। আজকের গল্পের মূল চরিত্রে সুপ্রতিম, ঝুমুর, নয়না ও মোনা। নয়নার চরিত্রে অদিতি, গল্পপাঠে ও মোনার চরিত্রে অঙ্কনা, সুপ্রতিমের চরিত্রে অভিজিৎ, ঝুমুর এবং গল্পের সূত্রধর আমি সৌর্য। শুনতে থাকুন অন রেকর্ড। আগামী সপ্তাহে আরও রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরে আসবে অন রেকর্ড। যদি আপনাদের মধ্যে কারো কোনো গল্প বা আপনাদের কোনো লেখা যদি অন রেকর্ডের মাধ্যমে শ্রোতাদের শোনাতে চান, তাহলে নিচে দেওয়া মেল আইডিতে নিজের পরিচয় সহ 60 শব্দের লেখা পাঠিয়ে দিন। গল্পের বা উপন্যাসের ক্ষেত্রে কোনো বিষয় নেই, শব্দসীমা চেষ্টা করবেন 20 পাতা অথবা 4000 বা 5000 শব্দের মধ্যে রাখতে। এছাড়া অন রেকর্ড খুঁজছে আপনাদেরকে। কেউ যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চান পুরুষ বা মহিলা কণ্ঠ হিসাবে, তাহলে নিজের কণ্ঠ রেকর্ড করে এই মেলে পাঠিয়ে দেবেন। ধন্যবাদ। আপনারা শুনছিলেন অন রেকর্ড।